আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস। জানাবো সব দল নয়, একটি রাজনৈতিক দলে শুধু ডিসেম্বরে নির্বাচন চায়। এদিকে 9 অঞ্চলে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। এবং সর্বশেষ জানাবো শৃঙ্খলা পরিপন্থী কেউ কিছু করলে সংগঠন কোনো দায় নেবে না বললেন জামাত আমির। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস। রাজধানী সহ সারা দেশের রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর। তাদের টার্গেটে ছিল বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। উদ্দেশ্য ছিল অস্থিতিশীলতার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি করা। এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা। এই পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন তার শিষ্য আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ। পরিকল্পনা বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের বাহিনীর কাছে। ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকায় শুটার ও কিলারদের সংগঠিত করেছিল সুব্রত বাইন বাহিনী। মঙ্গলবার রাতে হাতিরঝিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে রাজধানী হাতিরঝিল থানার অস্ত্র মামলায় সুব্রত বাইনকে 8 দিন ও অপর 3 জনকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনে বুধবার এই অনুমতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত। এদিন সুব্রত বাইন সহ 4 আসামিকে বিকাল 3:15টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাদের রাখা হয় সিএমএম আদালতের হাজতখানায়। বেলা 3:42 কঠোর পুলিশ পহরায় তাদের আদালতের কাঠগড়ায় নেওয়া হয়। এ সময় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল। পরে কাঠগড়ায় নিয়ে তাদের হেলমেট ও এক হাতে হাতকড়া খোলা হয়। রিমান্ড শুনানি শুরুর আগে আদালত সাংবাদিকদের উদ্দেশ্যে সুব্রত বাইন বলেন, সত্য কথা লিখবেন, আমি যা তাই লিখবেন। আমারও তো পরিবার আছে, কিন্তু আমি 1987 সাল থেকে কোনো প্রতিবাদ করিনি। সাংবাদিকরা এত খবর রাখেন, 2.5 বছর আগে আমায় আয়না ঘরে রাখে সেই খবর নাই। 2022 সালে হ্যান্ডকাফ পরিয়ে তাকে দেশে ফিরিয়ে এসে আয়না ঘরে রাখা হয় জানিয়ে বলেন, যেখানে রড দিয়ে পিটিয়েছে। 5 আগস্ট রাত 3টার দিকে তাকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। নিজে বাঁচার জন্য সঙ্গে অস্ত্র রাখেন বলে জানিয়ে সুব্রত বলেন, কে মরতে চায়? রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকের রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, আসামিরা খুবই আলোচিত, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে আরও কারা জড়িত এবং অস্ত্র উদ্ধারের জন্য 10 দিনের রিমান্ড প্রয়োজন। আসামিদের পক্ষে আইনজীবী মোহাম্মদ বাদল মিয়ার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, সুব্রত বাইন আজকে মিডিয়ার সৃষ্টি। 4 দলীয় জোট সরকার এই লিস্ট করে, এরপর আর কোনো সরকার কোনো লিস্ট করেনি। এই আসামিকে ভারতে 3 বার গ্রেফতার করা হয়। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 6 তারিখে নরসিংদীর ভুলতা এলাকায় ফেলে রেখে চলে যায়। রিমান্ড আদেশের পর সুব্রত বাইন আদালতকে বলেন, আমার নামাজ যেন কাজে না হয়। তখন আদালত পুলিশকে বিষয়টি দেখতে বলেন। এদিকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদের কাছ থেকে প্রাথমিকভাবে কি তথ্য পাওয়া গেল জানতে চাইলে গোয়েন্দা পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াস কবির বলেন, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে লোমহর্ষক তথ্য পাওয়া গেছে। অস্ত্রগুলি ও টাকার উৎস জানার চেষ্টা চলছে। এলাকা ভিত্তিক তাদের সদস্যদের সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে। ওইসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক গোয়েন্দা কর্মকর্তা জানান, গোয়েন্দা কার্যালয়ে তাদের নেয়ার পর 4 জনকে আলাদা করে ফেলা হয়। প্রথমে শুটার আরাফাত ও শরীফকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এক পর্যায়ে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলির বিষয়ে তথ্য বেরিয়ে আসে। অস্ত্র ও গুলি সীমান্ত থেকে সংগ্রহের পর তারা আরাফাত ও শরীফের কাছে পাঠিয়ে দেয়। ওই অস্ত্রগুলো বাগবাজার, শাহবাগ, গুলশান ও বাড্ডা এলাকায় সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। এই সন্ত্রাসীরা 5 আগস্টের পর সুব্রত বাইন ও মাসুদের দলে যোগ দেন। এলাকা ভিত্তিক ওইসব সন্ত্রাসীর তালিকা অনেক বড়, তবে তাদের নাম পুলিশের খাতায় নেই। তারা সবাই উঠতি বয়সী এবং এলিট শ্রেণীর, গোয়েন্দা কর্মকর্তারা জানান। অপরদিকে শুটার আরাফাত ও শরীফের কাছ থেকে তথ্য পাওয়ার পর মঙ্গলবার রাতে গোয়েন্দারা বাইন ও মাসুদের মুখোমুখি হন। গোয়েন্দা জিজ্ঞাসাবাদে দেশকে অস্থিতিশীল করার মিশনে নেমেছিল বলে জানান তারা। টার্গেট কিলিং এর পর ক্ষমতার দ্বন্দ্বে এক দলের নেতাকে অন্য দলের নেতারা খুন করেছে বলে তা প্রচার করারও পরিকল্পনা ছিল তাদের। টার্গেটকৃত 3 দলের ভেতর রাজনৈতিক দূরত্ব তৈরি হলে আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে চলে আসবে বলে তাদের
ধারণা ছিল। আর এজন্য প্রতিবেশী একটি দেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। অস্ত্র, গুলি ও ক্যাডারদের জন্য টাকাও পাঠাতো ওই নেতারা। হুন্ডির মাধ্যমে টাকা তাদের কাছে পৌঁছে দেওয়া হতো। হুন্ডির টাকা বেশিরভাগই লেনদেন হয় যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সীমান্তে। এজন্য তারা কুষ্টিয়ায় আস্তানা গেড়েছিল বলেও গোয়েন্দারা জানান। কুষ্টিয়া থেকে তারা ঢাকায় বেশ কয়েকশো অস্ত্র তাদের ক্যাডারদের কাছে পাঠিয়েছেন বলেও স্বীকার করেন। ওইসব ক্যাডারদের তালিকা ধরে অস্ত্র উদ্ধার ও গ্রেফতারের ডিবির একাধিক টিম কাজ করছে। বিএনপি সমর্থক হয়েও কেন আওয়ামী লীগের মিশনে নেমেছিলেন গোয়েন্দাদের এমন প্রশ্নে সুব্রত বাইন জানান, 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর দেশ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম প্রথম দিকে রাখা হয়। এই কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। পরে বিএনপির সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেও তিনি দেশে ফিরতে পারেননি। তার ঘনিষ্ঠ জনরাও ছিল বিপদে। 5 আগস্টের পর বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা তাকে এড়িয়ে যান। এ কারণে তিনি আওয়ামী লীগের পক্ষ নেন এবং বিএনপি সহ সমমনাদের টার্গেট করেন। সব দল নয়, একটি রাজনৈতিক দলে শুধু ডিসেম্বরে নির্বাচন চাই। বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরামের তৃতীয় দিনের সম্মেলনের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমার প্রধান লক্ষ্য। মানুষের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত এবং গণতন্ত্র বিস্তরণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সংস্কার, বিচার এবং নির্বাচনে 3টি দায়িত্বই পালন করবে অন্তর্বর্তী সরকার জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন হবে কিনা তা নির্ভর করছে সংস্কার কতটুকু সম্পন্ন হয় তার উপর। ডিসেম্বরে নির্বাচন দেওয়া নিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে বলছে সব দল নয়। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। ভালো করে সংস্কার জন্য ডিসেম্বরের পর আরো 6 মাস প্রয়োজন। আমার কোনো অভিলাষ নেই নির্বাচিত দলের হাতে দায়িত্ব ছেড়ে দিতে চায় প্রধান উপদেষ্টা বলেন। অনেক চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্যে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। এই সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি। অপরদিকে এশিয়ার অস্থির বাস্তবতায় শান্তি, আস্থা ও অন্তর্ভুক্তির পর জোর দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, আঞ্চলিক ভবিষ্যৎ শুধু জিডিপির সংখ্যায় নয়, মানুষের কল্যাণ, বিশ্বাস এবং সাহসিকতা দিয়ে নির্ধারিত হবে। এই সময় অনুষ্ঠানে তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শৃঙ্খলা পরিপন্থী কেউ কিছু করলে সংগঠন কোনো দায় নেবে না বললেন জামাত আমির। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দলীয় নেতাকর্মী বা সহকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না এবং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না। ব্যক্তি তিনি যেই হন না কেন। জামাতের আমির আরো বলেন, অতএব সবাইকে দলীয় শৃঙ্খলার সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে। এদিকে বুধবার সদ্য কারামুক্ত জামাত নেতা এটিএম আজহারের সংবর্ধনা দিয়েছে জামাতে ইসলামী। যেখানে দেওয়া এক ভাষণে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকতে হবে। 9 অঞ্চলে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানেও সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে ঢাকা সহ 9 অঞ্চলে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোর 5টা থেকে দুপুর 1টা এবং সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় বেলা 1টার মধ্যে দেশের 6 অঞ্চলে ঝড়ের
আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।